I cried because I had no shoes. Then I saw a man who had no feet. ইংরেজিতে প্রচলিত এই লোককথাটি গান্ধীজিকে খুব প্রভাবিত করেছিল। গান্ধীজি জীবনে লড়াই করার একটা নতুন উদ্যম পেয়েছিলেন। জীবনে যদি প্রয়োজনীয় সামগ্রী নাও থাকে তবু আমরা লড়াই করতে পারি, তবু আমরা বেঁচে থাকার জন্য অধিকার আদায় করার জন্য লড়তে পারি। গান্ধীজিকে এটা শিখিয়েছিল তার ইংল্যান্ডের অভিজ্ঞতা। ইংল্যান্ডে যে তার শিক্ষণীয় সময়, যেভাবে ইংল্যান্ড তাকে একটা মানুষ এবং সেই সঙ্গে একজন ব্যারিস্টার বানিয়ে তুলেছিল, ইংল্যান্ডের কাহিনী ভিডিওতে দেওয়া আছে। ইংল্যান্ডের কাহিনীর পর গান্ধীজি ফিরে আসছেন ভারতে। ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আসছেন এবং বোম্বে বন্দরে তিনি অবতরণ করছেন। তার দাদা তাকে বোম্বে বন্দরে নিতে আসছে। গান্ধীজি যখন বন্দরের থেকে বেরিয়ে এলেন জাহাজ থেকে, তার দাদা তাকে স্বাগত করার জন্য দাঁড়িয়েছিলেন। তাকে স্বাগতম করার সময় দেখলেন তার দাদার মুখ খুব ভার দুঃখিত মুখ। এই অবস্থায় তিনি তার দাদাকে জিজ্ঞাসা করলেন, কোনো খারাপ খবর আছে? দাদা সম্মতি জানালেন কিছু সপ্তাহ আগেই তাদের প্রিয় মা মারা গিয়েছেন, পুতুলিবাই। গান্ধীজিকে এই জন্যই খবর দেওয়া হয়নি কারণ সেই সময় তার পরীক্ষা চলছিল। তার পড়াশোনায় বা পরীক্ষায় যাতে কোনো ক্ষতি না হয় এ ভেবেই তার দাদা তাকে খবর দেননি। গান্ধীজি খুব মর্মাহত হলেন, গভীরভাবে আহত হলেন। তার মা তার কাছে এক বিশেষ শ্রদ্ধার পাত্রী ছিলেন। তার মা তার কাছে অন্য এক নারী ছিলেন। তিনি তার মাকে কথা দিয়েছিলেন এবং তিনি যে কথা রেখেছেন এটাও তিনি জানাতে এসেছিলেন পাস করার পর। ফিরে এসে তিনি গভীর মর্মাহত হন মায়ের শোকে। কিছুদিন পর রাজকোটের কোর্টে তিনি ব্যারিস্টার হিসাবে জয়েন করেন। সেখানে কোর্টে কেস লড়তে গিয়ে দেখেন যে সেখানে যারা উকিল আছে, ব্যারিস্টার আছে, তারা অনেকেই লোভী এবং দয়া মায়াহীন। তিনি দেখতে পান যে এই শাসন ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় পাওয়ারফুল লোকরা, শক্তিশালী লোকরা, ক্ষমতাবান লোকরা তারাই শুধু বিচার পায়। গরিবদের এখানে বিচার পাওয়ার কোনো সুবিধাই নেই। গরিবদের কোনো অধিকারই দেখতে পেলেন না তিনি রাজকোটে। কিছুদিন রাজকোটে কাজ করার পর তার কিছুটা অস্বস্তি হচ্ছিল। এই সময় সাউথ আফ্রিকায় একজন গুজরাটি ব্যবসায়ী ছিলেন, দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানি তার ছিল কোম্পানি। সেই কোম্পানির সঙ্গে একজন বিশেষ আরেক ফার্মের লড়াই হচ্ছিল। একটু আইনত জটিলতার ব্যাপার ছিল এবং কেস চলছিল। কেসটা মোটামুটি $4000 একটা ক্ষতিপূরণের কেস এবং গান্ধীজিকে দাদা আবদুল্লার কোম্পানি থেকে নিয়োগ করার কথা ভাবা হলো। গান্ধী সেই সময় খুঁজছিলেন যে রাজকোট থেকে বেরিয়ে যাওয়ার পন্থা বা পথ। তিনি একটা সুযোগ পেয়ে গেলেন, সেই সঙ্গে পেলেন একটি নতুন দেশ এবং সেই দেশের জনগণের সঙ্গে যোগাযোগ করার বা তাদের দেখার একটা সুযোগ। গান্ধীজি এই লোভ ছাড়তে পারলেন না। তিনি সাউথ আফ্রিকা যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। তার স্ত্রী এবং পুত্র তাদেরকে ছেড়ে তিনি আবার সাউথ আফ্রিকা যাওয়ার জন্য উদ্যমী হলেন। সাউথ আফ্রিকা যাওয়ার জন্য 1893 খ্রিস্টাব্দে তিনি আবার বোম্বে জাহাজ বন্দর থেকে রওনা দিলেন। মোহনদাস গান্ধী 1893 খ্রিস্টাব্দের মে মাসের শেষের দিকে নাটালে পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি দেখলেন যে এখানে কৃষ্ণাঙ্গ মানুষদের সাথে, ভারতীয় মানুষদের সাথে প্রচুর ভেদাভেদ হয় এবং তাদেরকে অনেক সুবিধা থেকে বঞ্চিত করা হয়। তিনি গিয়েই দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানির মালিক দাদা আবদুল্লার সাথে মিলিত হলেন, দেখা করলেন এবং দেখা করার পর তিনি সেখানে ম্যাজিস্ট্রেটের কোর্টে কেস লড়তে গেলেন। ম্যাজিস্ট্রেট তাকে দেখেই প্রথমে যেটা বললেন যে তোমার পাগড়িটি খুলে ফেলো। গান্ধী চারিদিকে চেয়ে দেখলেন এবং দেখলেন যে কতজন মুসলমান ব্যক্তি এবং কিছুজন পার্সি ব্যক্তি তারাও কিন্তু পাগড়ি পরে আছে। তাই তিনি খুঁজে পেলেন না তাকে এরকম বলার মানে কি। তিনি অবাক হয়ে গেলেন। ম্যাজিস্ট্রেট আবার তাকে বললেন যে পাগড়িটি খুলে ফেলো। তো পাগড়িটি খুলে ফেলার ব্যাপারে তিনি বুঝতে না পেরে ম্যাজিস্ট্রেটকে বলতে গেলে ম্যাজিস্ট্রেট বলেন যে পাগড়ি খুলে ফেলো। গান্ধী বলেন আমি পাগড়ি খুলে ফেলার কোনো কারণ দেখতে পাচ্ছি না। পাগড়ি খুলে ফেলার কোনো কারণ গান্ধীজি খুঁজে পেলেন না, তাই তিনি প্রতিবাদ জানালেন যে আমি পাগড়ি খুলব না। ম্যাজিস্ট্রেট তার উপর উদ্ধতভাবে আরও জোর চিৎকার করলে গান্ধী সেই কোর্টরুম ছেড়ে বেরিয়ে গেলেন। দাদা আবদুল্লাহ পেছনে এসে তাকে বললেন যে এরকম করো না।
এখানে হিন্দুস্থানীদের সাথে বা কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের সাথে এরকমই আচরণ করা হয়, তাদেরকে কুলি বা স্বামী বলে ডাকা হয়। তাই তাদেরকে পাগড়ি পরা বা কোনো ভদ্র ট্রেনের কামরায় ওঠা এগুলোর থেকে তাদেরকে বিরত থাকতে দেয়া হয়। গান্ধী ঘটনাটা লক্ষ্য করলেন এবং তিনি প্রতিবাদ জানাবেন বলে স্থির করলেন। তাই তিনি ডারবান প্রেসে একটা লেখা পাঠালেন। সেই লেখাতে তিনি প্রতিবাদ জানালেন এর বিরুদ্ধে। নাটালে থাকা ভারতীয়রা গান্ধীকে সমর্থন জানালেন। পরে ডারবানে কিছুদিন থাকার পর গান্ধী প্রিটোরিয়া যাওয়ার উদ্দেশ্যে একটি ফার্স্ট ক্লাস ট্রেনের কামরায় উঠলেন এবং টিকিট কেটেছিলেন ফার্স্ট ক্লাসের। সেখানে কামরায় তিনি উঠে বসেছিলেন। কিছুক্ষণ পরই পরের স্টেশনে একজন ইংরেজ ভদ্রলোক উঠে এলেন এবং তিনি যখন দেখলেন যে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি তার কামরায় বসে আছে, তিনি অস্বস্তি বোধ করলেন এবং কন্ডাক্টরকে দেখে বললেন, এই কুলিটিকে বাইরে বের করো, আমি একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির সঙ্গে যাতায়াত করতে পারবো না। কন্ডাক্টর গান্ধীকে বাইরের অন্য কম্পার্টমেন্টে নিয়ে যাওয়ার কথা বললে গান্ধী প্রতিবাদ জানান, বলেন আমার ফার্স্ট ক্লাসের টিকিট আছে। কন্ডাক্টর তখন বলে, ফার্স্ট ক্লাসের টিকিট থাকলেও কোনো ব্যাপার না, কৃষ্ণাঙ্গ ব্যক্তিরা এই কামরায় যেতে পারবে না। গান্ধীর তার উপর প্রতিবাদ জানাতে গেলে তাকে সেই স্টেশনে ফেলে দেওয়া হয় ধাক্কা দিয়ে। তার তল্পি তল্পা ব্যাগ যা ছিল, ব্যাগেজেস সব কিছু ফেলে দেওয়া হয়। গান্ধীজি সেই রাতে স্টেশনে রাত কাটান এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন বলে স্থির করেন। তিনি এই ঘটনাটা রেলওয়ে জেনারেল ম্যানেজারকে জানান। জেনারেল ম্যানেজার ওই ইংরেজ ভদ্রলোকটিকে সেভাবে কিছু শাস্তি দেননি, ঘটনাটাকে এড়িয়ে যান। গান্ধী ব্যাপারগুলো ভীষণভাবে লক্ষ্য করেন এবং ব্যথিত হন সাউথ আফ্রিকার মানুষজনের জন্য। তিনি তার ব্যক্তিগত অপমানস্বরূপে এটাকে নেননি। সাউথ আফ্রিকাতে থাকা ভারতীয় বা অন্যান্য কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের যে অসুবিধা, যে দুর্দশা তার চোখে পড়ে। তিনি এজন্য সাউথ আফ্রিকার যে দরিদ্র লোক, যে কর্মচারীরা, কাজ করতে আসা লোক, তাদের সঙ্গে একটি জোট বাঁধার পরিকল্পনা করেন। সাউথ আফ্রিকায় থাকা ভারতীয়দেরকে নিয়ে তিনি জোট বাঁধতে শুরু করেন। পরের দিন একই ঘটনা ঘটল। গান্ধীজি যখন প্রিটোরিয়া থেকে জোহান্সবার্গ ফিরে আসছিলেন, তখনও তার ফার্স্ট ক্লাসেরই টিকিট ছিল এবং ফার্স্ট ক্লাস কামরাতে গিয়েই বসেন। সেখানের একজন ইংরেজ ভদ্রলোক তাকে তার সিটে বসতে বাধা দেন। ফলে তিনি অন্য একটি সিটে গিয়ে বসেন এবং সেই সিটে ড্রাইভারের পেছনের সিটে তিনি বসেন। সেই ইংরেজ ভদ্রলোকটি তাকে জ্বালাবার জন্য আবার সেখানে আসেন এবং বলেন যে আমি স্মোক করব এবং আপনি এখান থেকে সরে যান, আপনি আমার পায়ের কাছে এসে বসুন। গান্ধী তখন প্রতিবাদ জানান যে আপনি আমাকে তখন উঠতে বললেন, আমি উঠলাম আমার ফার্স্ট ক্লাস টিকিট থাকা সত্ত্বেও, এরপর আপনি আমাকে আবার ডিস্টার্ব করতে আসছেন। তো ইংরেজ ভদ্রলোকটি তখন রেগে যান এবং গান্ধীর ওপর হাত ওঠান, গান্ধীকে মারতে থাকেন। গান্ধী মোটামুটি পাতলা শরীরের একজন মানুষ এবং গায়ে ইংরেজ ভদ্রলোকের মতো জোরও ছিল না। ফলে তিনি মারপিট করেননি, তিনি হাতও তোলেননি, মার খেতে থাকেন এবং আশেপাশে যারা ট্রেনে অন্যান্য লোকজন ছিলেন তারা এসে সেই মারপিট থামান। গান্ধী সেখান থেকে চুপচাপ চলে আসেন এবং অন্য কম্পার্টমেন্টে এসে তিনি যথারীতি জোহান্সবার্গের থেকে প্রিটোরিয়ার থেকে জোহান্সবার্গ যাচ্ছিলেন এবং তিনি জোহান্সবার্গে পৌঁছালেন। জোহান্সবার্গ থেকে ফেরার পথে আবার তিনি ফার্স্ট ক্লাস টিকিটই করেছিলেন। তখনও একজন কন্ডাক্টর এসে তাকে বললেন যে এই কুলি বা এই কৃষ্ণাঙ্গ ব্যক্তি, তুমি এখান থেকে চলে যাও। গান্ধী কিছু বলার আগেই সেখানে একজন ইংরেজ ভদ্রলোক আসেন এবং তিনি বলেন, আপনি এই ভদ্রলোককে কেন উৎপাত করছেন, জ্বালাচ্ছেন কেন, ওনার কাছে তো ফার্স্ট ক্লাস টিকিট আছে। তখন কন্ডাক্টর চলে যান। গান্ধী তাকে ধন্যবাদ জানান। গান্ধী প্রিটোরিয়াতে ফিরে আসেন এবং তিনি সেখানে এসে উপলব্ধি করেন যে এখানে ভারতীয়দের জন্য, কৃষ্ণাঙ্গ মানুষদের জন্য আওয়াজ তোলার কোনো একটা প্রতিষ্ঠান প্রয়োজন। তাই তিনি তার একজন মুসলমান বন্ধুর বাড়িতে বা বণিকের বাড়িতে যান। সেখানে তিনি থাকতেন এবং সেখানে গিয়ে তিনি ওঠার পর তাকে অনুরোধ করেন যে আশেপাশের যত ভারতীয় ব্যক্তি আছে, ভারতীয় মানুষ আছে, তাদেরকে একত্রিত করতে একটা মিটিংয়ের জন্য।
তো সেখানকার ওই মুসলমান বণিক তিনি ভারতীয়দের একত্রিত করেন এবং গান্ধী সেখানে তাদেরকে কিছু বলতে শুরু করেন। এবং গান্ধীজির মধ্যে কথা বলার এতই একটা পাওয়ার ছিল, একটা সুন্দর ক্ষমতা ছিল যে কাউকে যদি তিনি কিছু বোঝাতে বসতেন তো মানুষজন খুব ভালোভাবে বুঝে যেত এবং তার দ্বারা প্রভাবিত হয়ে যেত। মানুষজন গান্ধীর দ্বারা প্রভাবিত হলেন এবং সেখানে তারা একত্রিত হলেন। গান্ধী বললেন যে আমাদের এই জাত পাত, আমাদের বিভিন্ন ভেদাভেদের ঊর্ধ্বে উঠে একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে, তাদের এই আইনগুলোর বিরুদ্ধে লড়তে হবে, যেগুলো স্বাধীন মানুষ মেনে নিতে পারে না, যেগুলো মানুষকে পরাধীনতা বা দাসত্বের বাণী শেখায়, সে আইনগুলোর প্রতি আমাদের রুখে দাঁড়াতে হবে। এ সময় গান্ধী যে কাজের জন্য এসেছিলেন, দাদা আবদুল্লার কাজের জন্য, দাদা আবদুল্লা অ্যান্ড কোম্পানির, সেইখানে এই $4000 যে কেসটা চলছিল, যে কোর্টে কেস চলছিল, সেই কেসে কোর্টে চলতে চলতে অনেক টাইম লাগছিল। গান্ধী অন্য বুদ্ধি বের করলেন। তিনি ওই কোর্টের আসামি, মানে বাদী এবং বিবাদী দুই পক্ষকে এক জায়গায় ডাকলেন এবং বললেন যে আপনারা কোর্টের চক্কর করার থেকে আপনারা কিছু জিনিস নিয়ে নিজেদের মধ্যেই, কিছু ক্ষতিপূরণ নিয়ে নিজেদের মধ্যে কেসটা মীমাংসা করে ফেলুন। গান্ধীর এই প্রস্তাবে বিবাদী পক্ষ খুশি হলো এবং তারা অন্য একজন আরবিট্রেটর বা অন্য একজন মধ্যস্থতাকারীকে চাইলেন। একজন অন্য মধ্যস্থতাকারীকে রাখা হলো এবং খুব কম অর্থে সেই কেসটির হয়ে গেল মিটামিটি। এবং এতে দাদা আবদুল্লা খুব খুশি হলেন গান্ধীজির এই বিচক্ষণতা দেখে। কেস তিনি ইচ্ছা করে হেরে গেলেন এবং কোর্টে কেস হেরে যাওয়ার পর তাকে সামান্য কিছু ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হলো, যেটুকু দাবি করেছিল সেই বিবাদী কোম্পানি। গান্ধীর কেস সারা হয়ে যাওয়ার পর গান্ধী তখন স্থির করলেন যে সাউথ আফ্রিকা থেকে ফিরে যাবে। তিনি ফিরে যাওয়ার জন্য কিছুদিন থাকলেন জোহান্সবার্গে। সেখান থেকে তিনি আবার ফিরতে লাগলেন। আসার সময় সেখানে কিছুদিন যখন ছিলেন, মিস্টার কোট নামে একজন ভদ্রলোকের সঙ্গে তার পরিচয় হলো। কিছু নিয়ম ছিল সাউথ আফ্রিকাতে ভারতীয়দের জন্য বা কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের জন্য, যেমন রাত 10টার পর বাইরে বেরোতে পারবে না ভারতীয়রা। তো গান্ধীও সেই নিয়ম মেনে চলতেন। কিন্তু কোর্টের সঙ্গে মেলামেশার পর, মিস্টার কোর্টের সাথে তার মেলামেশার পর রাত 10টার পরও তিনি বাড়ি ফিরতেন কখনো কখনো। একদিন এরকম বাড়ি ফিরছিলেন, তো কিছু সাউথ আফ্রিকান ব্যক্তি বা কিছু ইংরেজ ভদ্রলোক বা ইংরেজ লোক, তারা ইংরেজ ব্যক্তিরা গান্ধীকে পেটাতে শুরু করে। গান্ধী আহত হয়ে থানায় পৌঁছান এবং থানায় পৌঁছে তিনি অভিযোগ জানান। দারোগাবাবু উল্টে গান্ধীকে দোষারোপ করেন যে এত রাতে বাইরে থাকার জন্য, ভারতীয়দের এত রাতে বাইরে থাকার নিয়ম নেই। গান্ধী প্রতিবাদ জানান এবং সেই সময় মিস্টার কোর্টও সেখানে উপস্থিত ছিলেন। তিনিও প্রতিবাদ জানালে দারোগা সাহেব মেনে নেন এবং গান্ধীর যে কেস করছিলেন সেটা গ্রহণ করেন। সেই সময় গান্ধী আবার ভারত ফেরার উদ্দেশ্যে নাটালের দিকে রওনা দেন। নাটালে যখন আসেন, তিনি দেখেন এখানে একটা নতুন বিল পাস হচ্ছে। সেই বিল পাসে ভারতীয়রা সাউথ আফ্রিকাতে বা নাটালের যে সমস্ত প্রতিনিধি থাকবে, ভোটে জিতবে, সেই নাটালের ভোটের প্রতিনিধিতে ভারতীয়দের যে ভোটদানের অধিকার, সেটা শেষ করে দেওয়ার কথা ছিল বিলটিতে। সেই বিলের বিরুদ্ধে তিনি প্রতিবাদ শুরু করেন। সেখানে প্রেসে তিনি লেখেন এবং জনগণকে জড়ো করেন। সেই বিলের বিরুদ্ধে তিনি যখন লিখেন বা জনগণের মধ্যে সচেতনতা আসে, তখন এই বিলের কথা ভারতেও আসে এবং ভারতের মানুষও সাপোর্ট করে সেটাকে। এই বিলটা যদিও সেই সময় পার্লামেন্টে প্রবর্তন হয়ে যায়, তবুও ভারতে থাকা সেই সময় গভর্নর জেনারেল লর্ড এলগিন, তার হস্তক্ষেপে কিছুটা ছাড় দেওয়া হয়। পোল ট্যাক্স রাখা হয় একটা 3%। এই 3% পোল ট্যাক্স দিলে তবেই ভোট দিতে পাবে ভারতীয়রা, এটা মেনে নেওয়া হয়। গান্ধী এরপর ফেরার উদ্যোগ নেন, কিন্তু সাউথ আফ্রিকার মানুষজন গান্ধীকে আটকে দেন। গান্ধীরও চাইছিল না এখন সেখান থেকে চলে আসা। তিনি চেয়েছিলেন মানুষের জন্য কিছু কাজ করে আসার এবং মানুষের পাশে দাঁড়ানোর। তাই তিনি সেখানেই প্র্যাকটিস শুরু করেন। তিনি কয়েকজন বণিকদেরকে ডাকেন, ভারতীয় বণিক যারা সাউথ আফ্রিকায় আছেন। সেই বণিকদের কাছে বলেন যে আমার যদি এখানে কাজ পাওয়া যায়, আমি যদি কাজ পাই এখানে, তাহলে থাকবো। 20 জন বা আরও বেশি বণিক সেখানে ছিলেন এবং তারা তাদেরকে উকিলের বা ব্যারিস্টারের হাতে কাজ দেওয়ার
কথা জানালেন। গান্ধী সাউথ আফ্রিকার কোর্টে, ডারবানের কোর্টে ওকালতি করতে শুরু করলেন। ব্যারিস্টারের জন্য আবেদন করলেন, কিন্তু সেখানের বার কাউন্সিল মেনে নিল না। তিনি শুধু প্র্যাকটিসের অনুমতি পেলেন। সেখানে তিনি বিখ্যাত হয়ে উঠলেন প্র্যাকটিস করতে করতে। এক সময় তার প্রসার এত হলো ব্যবসার, তিনি চাইলেন তার স্ত্রী কস্তুরী বেগম এবং তার পুত্রকে নিয়ে আসতে। তাই 6 মাসের ছুটি নিয়ে ভারত আসার প্রোগ্রাম করলেন। এই সময় এই পোল ট্যাক্স ছিল, যেটা ভোটের জন্য ট্যাক্স দিতে হচ্ছে, 3%টাকে বাড়িয়ে একটা আইন করে 20% করা হলো। এই 20% পোল ট্যাক্স যখন করা হলো, তখন গান্ধী প্রতিবাদ করলেন এবং এই প্রতিবাদটা এত দূর ছড়িয়ে পড়লো, গান্ধীর পপুলারিটি এত বেড়ে গেল সেখানে, সেই সময় ভারত এবং আরও অন্যান্য দেশে সেই খবর চলে গেল। গান্ধীকে নিয়ে হেডলাইন হতে শুরু করলো সেই সাউথ আফ্রিকার বিভিন্ন পত্রিকাতে। লর্ড এলগিন হস্তক্ষেপ করলেন এবং সাউথ আফ্রিকার প্রশাসন এই করটাকে 20 থেকে আবার 3%-এ নামিয়ে আনলেন। গান্ধী সফলতা পেলেন। ভারতেও গান্ধীর সফলতার কাহিনী ছড়িয়ে পড়ল। গান্ধী নাটাল থেকে ভারত ফিরতে শুরু করলেন 1896 সালে। নমস্কার। গান্ধীর পর্বের তৃতীয় পর্ব পর্যন্ত এতদূর ছিল সাউথ আফ্রিকার কাহিনী। এরপর গান্ধী ভারতে ফিরে আসবেন 1896, এবং 1896 থেকে ভারতে তিনি কি করবেন এবং আবার সাউথ আফ্রিকায় তিনি ফিরে আসবেন, এবং সাউথ আফ্রিকা এবং ভারতে তার জার্নি, এবং 1915 খ্রিস্টাব্দে তিনি একবারে ভারতে ফিরে যখন যাবেন, তারপর তিনি আর সাউথ আফ্রিকা ফিরবেন না, এবং ভারতেই তার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বা তার লড়াই শুরু হবে স্বাধীনতার জন্য। সেই কাহিনী আরও ভিডিওগুলোয় পরপর থাকবে। আগের দুটো ভিডিও আছে কিভাবে গান্ধীর ছেলেবেলা কেটেছে এবং গান্ধীর জীবনের শিক্ষার যে সময়টা ইংল্যান্ডে তার কিভাবে কেটেছে, এই দুটো ভিডিও আগে দেওয়া আছে। আজকের ভিডিও গান্ধীর সাউথ আফ্রিকার কাহিনী। নেক্সট ভিডিও থাকবে গান্ধীজি সাউথ আফ্রিকার আরও অধ্যায়, সেইটা নিয়ে। ধন্যবাদ।